আসসালামু আলাইকুম। আজকে ম্যানেজমেন্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা দ্রুত জয়েন হও, আমরা এখনই ক্লাস শুরু করব। এবং পাশাপাশি আজকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে। তো সেক্ষেত্রে ক্লাসের মাঝেও আমরা আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে কি হচ্ছে এটাও কিন্তু আমরা দেখবো এবং তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা একাডেমিকের পাশাপাশি কিভাবে বিশ্ববিদ্যালয়ে আগাইতে পারি এবং যারা আজকে চান্স পাবে তাদের অনুভূতিটা আজকে কি হবে। তারা হচ্ছে পৃথিবীর আজকে সবচেয়ে সুখী মানুষ হবে ইনশাল্লাহ। তোমাদের একটি বছর পরে কিন্তু তোমরাও এই পরিস্থিতিতে আসবা, তখন কিন্তু তোমরাও তোমাদের এই যে সুখের মুহূর্তটা উপভোগ করতে পারবা নিজেদের পরিবারদের সাথে, নিজের বন্ধু বান্ধবের সাথে। তুমিও কিন্তু গর্ব করে বলতে পারবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়েছো। হ্যাঁ দিচ্ছি। আমরা আমাদের গ্রুপে একটু শেয়ার করে নেই। হ্যাঁ, পাশাপাশি ওকে, আমরা আমাদের গ্রুপে একটু শেয়ার করে নেই। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সৌরভ, ঢাবির রেজাল্ট প্রকাশিত হয়েছে। জি ভাইয়া, ওইটা নিয়ে কথা বলবো যে কি হচ্ছে। এবং এই যে রেজাল্টটা প্রকাশিত হলো একটি বছর পরে, তোমরা এসএসসি 24 ব্যাচ, ঠিক এক বছর পরে, এক বছরও তোমরা সময় পাবে না। ঠিক জাস্ট এখন যেহেতু আমাদের করোনার কারণে একটা সময় গ্যাপ গিয়েছে, এই জন্য তোমরা ধরে রাখো তোমরা একটি বছর সময় পাবে না। 8 থেকে 9 মাস বা 10 মাস পরে কিন্তু তোমাদেরও অ্যাডমিশনের রেজাল্ট কিন্তু এভাবে প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে তোমাদের এইচএসসি তো খুব সামনে চলে আসছে, এইচএসসির পরে একটা অ্যাডমিশন পিরিয়ড আসবে, তখন কিন্তু আমরা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এডুকাটম একাডেমির যে পরিবার আছে সেখান থেকে তোমাদের ফুল সাপোর্ট দেওয়া হবে। তোমরা কিন্তু আমাদের এখান থেকে আমাদের ইংরেজিতে কিন্তু তুখর হয়ে যাইতে পারবা, বাংলা, আইসিটি আর ব্যবসায় শিক্ষায় তো কিন্তু আমরা আছি। আমি আছি, তোমাদের আরব ভাইয়া আছে, তারপরে তোমাদের আপু আছে, রুবায়াত আপু, আর ফাইন্যান্সের জন্য তোমাদের আব্দুল্লাহ ভাইয়া আছে। তো আমরা কিন্তু আছি তোমাদের জন্য, যে তোমাদের এইচএসসি একাডেমিকের পাশাপাশি আমরা তোমাদের একাডেমিকের যে এইচএসসির পড়াশোনা শেষে তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা জীবনের, ট্রানজিশন পয়েন্ট বলে, জীবনের কিছু ট্রানজিশন পয়েন্ট আছে, দুটো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার মাধ্যমিক লেভেল পার করে তুমি তোমার উচ্চ মাধ্যমিক লেভেল পার করে দেন তোমার যখন তুমি বিশ্ববিদ্যালয় জীবনে আসবে, এইটা কিন্তু তোমার লাইফের একটা ট্রানজিট পয়েন্ট। এবং দ্বিতীয় কোনটা, তুমি তোমার বিশ্ববিদ্যালয় জীবনে তোমার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তুমি যখন তোমার চাকরি জীবনে প্রবেশ করবে, এটা কিন্তু তোমার লাইফের একটা ট্রানজিট পয়েন্ট। এই দুইটা কিন্তু একটা মানুষের সম্মান, তারপরে সে কোথায় যাবে তার স্ট্যাটাসটা কিন্তু এই দুইটা জায়গা কিন্তু তোমার ডিসাইড করে দেয়। যে তুমি যদি একটা ভালো ভার্সিটিতে চান্স পাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তাহলে কি হবে যে তোমার নামের সাথে তুমি যতদিন বাঁচবে তোমার নামের সাথে কিন্তু ওই ট্যাগটা লেগে যাবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঠিক আছে। এবং কর্মজীবনে যখন তুমি যাবে, তুমি যদি একটা ভালো জব করো, তাহলে কি হবে, তোমার কিন্তু আর্নিংসটা ভালো হবে, তুমি ভালোভাবে লাইফ লিড করতে পারবা। কিন্তু তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, তুমি যদি একবার একটা ভালো ভার্সিটিতে চান্স পাও, তুমি যতদিন বাঁচার পরে যখন মারা যাবে, তোমার পরিবারের যারা লোকজন আছে তারাও কিন্তু তোমাকে নিয়ে গল্প করবে যে হ্যাঁ মুখ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে সুযোগটা মিস করো না, ঠিক আছে। আমরা একটু পরেই তোমাদের হচ্ছে এই রেজাল্টের আদ্যপান্ত নিয়ে আমরা হচ্ছে হালকা তোমাদের সাথে কথা বলবো। কিন্তু আজকে যেহেতু আমাদের একটা রুটিন ক্লাস রয়েছে এক মালিকানা ব্যবসায়ের, সেটা নিয়ে আমরা একটু আগাই। যেহেতু চ্যাপ্টারটা একটু ছোট, আমরা ক্লাসটা শেষ করি, দেন হচ্ছে আমরা ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের 3য় অধ্যায় এক মালিকানা ব্যবসায়ের যে ধারণা, এটা নিয়ে আমরা কথা বলবো। তোমরা সবাই যুক্ত আছো ইনশাল্লাহ? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তানবীর, রুহেল, আমি ভালো আছি ভাইয়া, তোমরা কেমন আছো? ঠিক আছে। মোটামুটি
এই যে আমাদের ক্লাস কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে। প্রথম পত্রে আমরা ব্যবসায়ের ধারণা পড়েছি, এরপরে আমরা ব্যবসায়ের পরিবেশ পড়েছি। দ্বিতীয় পত্রে আমরা কি পড়েছি? আমরা ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতি পড়েছি। ঠিক আছে, আজকে কিন্তু আমরা প্রথম পত্রে যে এক মালিকানা ব্যবসায়ের ধারণা এই চ্যাপ্টারটা কভার করতেছি। যে এক পাহাড় পরিমাণ স্বপ্ন, ইনশাল্লাহ এই স্বপ্ন একদিন সত্যি হবে। তোমরাও ইনশাল্লাহ এই যে আজকে যারা চান্স পাচ্ছে, কিন্তু তারা তাদের যে ফেসবুক আইডি আছে, এলাকার মানুষ আছে, তাদের কাছে কিন্তু সে বলতে পারতেছে গর্ব করে যে হ্যাঁ আমি চান্স পেয়েছি, আমার পজিশন অততম। দেখবা অনেকে ফেসবুকে কি করে আজকে লিখবে যে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এততম, তারপরে এইভাবে কিন্তু সবাই লিখবে। আজকে বি ইউনিটের, সি ইউনিটের, এ ইউনিটের সবাই কিন্তু একসাথে লিখবে যে আমরা কিন্তু আজকে এততম হয়েছি। তো এই যে তোমার সুন্দর মুহূর্তটা, এগুলো কিন্তু তোমাদের স্বপ্ন। একটা সময় তোমরাও এখান থেকে জাস্ট বেশি না 8 থেকে 9 মাস বা 10 মাস পরে তোমরাও কিন্তু এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারবে। সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? তোমাদের একাডেমিকের রেজাল্ট ভালো করতে হবে, পাশাপাশি তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন যেটা আছে তোমাদের সেখানেও ভালো করতে হবে। এবং মনে রাখতে হবে কোনো পার্টিকুলার একটাতে ভালো করলে কিন্তু হবে না, কারণ তোমার এইচএসসির যে রেজাল্ট সেখান থেকে কিন্তু এইচএসসি এবং এসএসসি মিলে কিন্তু 10 + 10। তো এক্ষেত্রে তুমি এই 20 মার্ক কেন মিস দিবে? এই 20 মার্ক কিন্তু অলরেডি তোমার হচ্ছে এসএসসি তে কিন্তু তোমার আছে। তুমি যদি জিপিএ 5 পাও, 5 × 2, এবং তোমার এইচএসসি তেও কিন্তু কনফার্ম করতে হবে যে তুমি 5 পাচ্ছ, জিপিএ 5, এবং তুমি তার সাথে 2 গুণ করা হয় রেজাল্টে, টোটাল 10 এইচএসসি তে, এবং এসএসসি তেও 10। তো এই যে 10 তুমি কেন মিস করবে? তুমি তোমার জিপিএটা তুমি কনফার্ম করে নাও একাডেমিকের পড়ার পাশাপাশি। এবং এই একটা বিষয় একটু লক্ষ্য করো, ম্যানেজমেন্ট কিন্তু একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমার একসাথে তোমার প্রস্তুতি কিন্তু দুইটার প্রস্তুতি একসাথে হয়ে যায়। কিভাবে? ম্যানেজমেন্টে আমরা জাস্ট যা পড়তেছি প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে, একাডেমিকে যা পড়তেছি এটাই তোমাদের সিলেবাস। হয়তো প্রশ্ন একটু অন্যভাবে আসবে, পড়াটা যখন অ্যাডমিশনে পড়বে তখন একটু অন্যভাবে পড়তে হবে, কিন্তু তোমাদের জন্য ম্যানেজমেন্টের যে সিলেবাস সেটা কিন্তু কোনো চেঞ্জ নাই। এই প্রথম পত্রে যে অধ্যায়গুলো আছে, দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো আছে, এগুলোই থাকবে। পাশাপাশি একটা থেকে দুইটা তোমার কি আসবে? সাধারণ জ্ঞান আসতে পারে, বিজনেস রিলেটেড 1 থেকে 2টা সাধারণ জ্ঞান আসবে, যে তুমি ওভারঅল গ্লোবাল বিজনেস সম্পর্কে জানো কিনা, গ্লোবালে কোথায় বিজনেসে কি হচ্ছে, বা ম্যানেজমেন্ট নিয়ে কি হইতেছে, কে কোন ম্যানেজমেন্ট বিষয়ে কোন উক্তিটি দিয়েছে, বা তোমার ম্যানেজমেন্টে কোন উন্নতিটা সাধন করেছে, বা নতুন কোনো ধারণা নিয়ে এসেছে কিনা, এই ধরনের, বা নতুন কোনো আইন প্রবর্তন হয়েছে কিনা ব্যবসায়ের ক্ষেত্রে। তারপরে হচ্ছে তো এই আইন যেটা আছে, আগের যে আইনগুলো থাকবে, এই আইনে কোনো সংশোধন আসছে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে। ঠিক আছে, এগুলো আমরা তোমাদেরকে দেখাবো। তোমাদের যখন এইচএসসি সিলেবাস কভার হয়ে যাবে, আমরা একদিন তোমাদেরকে এই একাডেমিকের রিভাইসের ক্লাস নিব, আর একদিন হচ্ছে রিভাইসের পাশাপাশি আমরা ধারণা দিব যে তুমি তোমার অ্যাডমিশন কিভাবে শুরু করতে পারবে। ঠিক আছে, তো ওইটা নিয়ে আমরা যাব। আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো, এক মালিকানা ব্যবসায়ের ধারণা। এখন এক মালিকানা ব্যবসায়ী কি? দেখো কথাটার ভিতরেই কিন্তু আছে এক মালিকানা। এখানে কিন্তু বলাই আছে যে এক মালিক, তার মানে ভাইয়া কি? মালিক হবে একজন। তার মানে যে ব্যবসায় তুমি করো না কেন, সেখানে মালিক হইতে হবে একজন। অনেকে কনফিউজ হয়ে যায় মালিক এবং কর্মচারীর মধ্যে পার্থক্য। একটা ব্যবসায় মালিক একজন থাকতে পারে এবং তার আন্ডারে অনেকগুলো কর্মচারী থাকতে পারে, এটা অবশ্যই এক মালিকানা। তুমি এটাকে কনফিউজড হবা না যে অনেকগুলো কর্মচারী, ধরো একটা বড় প্রতিষ্ঠান, কিন্তু তুমি দেখতেছো প্রতিষ্ঠানে অনেক কর্মী কাজ করতেছে, তুমি কিন্তু ভাবলে হবে না যে এটা এক মালিকানা নয়, কারণ মালিক যদি একজন থাকে, কর্মী অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের ব্যবসায়ীকে আমরা এক মালিকানা ব্যবসায়ী বলি। যেমন তোমাদের বাড়ির আশেপাশে দেখবা এই ঈদের মৌসুমে সেলুন, এটা সেলুনের ব্যবসায়ী, চুল কাটে। এরা কি করে ভাই? এরা হচ্ছে নিজস্ব পুঁজি খাটাইয়ে তোমার একটা দোকান দেয়, দোকানে কি করে? তোমাদের চুল কাটে। এরা কি এক মালিকানা একটা ব্যবসা খুলে বসেছে।
সন্ধ্যার পরে তোমরা চা খাইতে যাও, এই যে চায়ের দোকান, মোস্ট অফ দ্য চায়ের দোকান কিন্তু কি এক মালিকানা, একজন মালিকই তোমাদের এই চায়ের ব্যবসাটা পরিচালনা করে। তো এই ক্ষেত্রে এই ধরনের ব্যবসায়ীকে আমরা কি বলবো, এক মালিকানা ব্যবসায়ী, যেখানে মালিক থাকবে একজন এবং এই মালিক একাই কিন্তু প্রতিষ্ঠানের সকল যে মূলধন আছে, মূলধন তারপরে আরো যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একাই সরবরাহ করে এবং সকল কিছুর জন্য সে নিজেই দায়ী থাকে এবং সকল মুনাফা বা ক্ষতি একাই বহন করে। এটা আমরা পার্ট বাই পার্ট দেখব, ঠিক আছে? ওকে, দেখো কি বলতেছে। এবার আমরা একটা ফর্মাল একটা সংজ্ঞাতে যাব যে আমাদের যখন পরীক্ষায় আসবে যে এক মালিকানা ব্যবসায়ী কাকে বলে, তখন আমরা কিভাবে লিখব। বলছে সাধারণত একজন ব্যক্তি হচ্ছে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, আগে প্রতিষ্ঠিত করবে একজন, এরপরে সেটা পরিচালনা করবে এবং নিয়ন্ত্রণ। তাহলে তিনটা কাজ, শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠা একজন করে দিয়ে গেল, পরে মালিক 3-4 জন হলো হবে না, পরিচালনা করতে হবে একজনকে এবং নিয়ন্ত্রণও করতে হবে একজনকে। যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান একজন ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে, তখনই সেই ব্যবসাটাকে আমরা কি বলবো, এক মালিকানা ব্যবসায়ী, ঠিক আছে? ওকে, সবজির ব্যবসা আছে, হ্যাঁ অবশ্যই, এটা খুব সুন্দর। তোমরা হচ্ছে অবশ্যই উদ্যোক্তা হবে, কারণ বাংলাদেশে প্রেক্ষাপটে তোমরা যে শুধু জব করবে এমন না, যে তোমরা পড়াশোনার পাশাপাশি তোমরা ইনশাল্লাহ চাইলে তোমাদের যে জব মানে বিজনেস করতে পারবা সাইড বিজনেস হিসেবে। যেমন বলছো সবজির ব্যবসা, এই যে তোমার সবজির ব্যবসাটা, এটা কিন্তু একটা এক মালিকানা ব্যবসায়ী, ঠিক আছে? তুমি হয়তো যে তুমি কমেন্ট করেছো তানভীর, তুমি কমেন্ট করেছো তোমার এলাকাতে বা তোমার বাড়ির আঙিনায় তুমি কিন্তু নিজেই কিছু বীজ সরবরাহ করেছো, মানে সংগ্রহ করেছো, করে তুমি তোমার বীজটি রোপণ করেছো এবং পাশাপাশি সেখানে তুমি তোমার যে সবজিটা হয়েছে সেটা তুমি ফলিয়েছো, পাশাপাশি তোমার পড়াশোনা চালিয়েছো এবং তোমার যে ফ্রি টাইম বিকালে দিকে সেই সময় তুমি কিন্তু সেই সবজিটা কি বাজারে বিক্রি করেছো, তোমার পড়াশোনাও হইলো, পাশাপাশি কি করলা, তুমি তোমার আত্মকর্মসংস্থানও সৃষ্টি করলা। এক্ষেত্রে কি হবে, তোমার পড়াশোনার যে খরচটা সেটা কিন্তু তুমি মোস্ট অফ দা এখান থেকে উঠিয়ে নিতে পারতেছো, তোমার ফ্যামিলির উপর প্রেশার কমতেছে এবং ফ্যামিলিও কিন্তু তোমাকে একটা গুরুত্ব দিবে যে তুমি এখনই তোমার একটা আর্নিং সোর্স তুমি ক্রিয়েট করে ফেলেছো। তো তোমাকে অনেক ধন্যবাদ। এখন দেখো আমরা যদি সংজ্ঞা আসে এক মালিকানা ব্যবসায়ী কাকে বলে, জাস্ট এই সংজ্ঞাটা লিখে দিব, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পত্রের ক্লাস, আব্দুল্লাহ নাইম, প্রথম পত্রের 3য় অধ্যায়, এক মালিকানা ব্যবসায়ের ধারণা। ঠিক আছে, এখন দেখো আমি আজ আমাদের এই অধ্যায়টা একটু ছোট, ঠিক আছে? এই জন্য আমরা কি করেছি, আমাদের স্লাইড যেটা আছে এই স্লাইডে আমরা চেয়েছি যে এই অধ্যায়ে যেন তোমাদেরকে এক্সট্রা কিছু পড়া না লাগে, এই জন্য আমরা স্লাইডে মোটামুটি সব লেখাগুলো ইনকর্পোরেট করেছি। তোমরা জাস্ট কয়েক পাতা স্লাইড, 13 থেকে 14টা স্লাইড আছে, এই স্লাইডটা পড়লেই হয়ে যাবে এবং আমরা শীট প্রোভাইড করব। শীটটা হয়তো আজকে রাতে দিয়ে দিব এই এক মালিকানা ব্যবসায়ের উপরে, যেহেতু অধ্যায়টা ছোট, তোমাদের জাস্ট এই স্লাইড পড়লে এবং আমাদের যে শীটটা দিব ওখান থেকে প্র্যাকটিস করলে এই অধ্যায়ের উপরে তোমাদের প্রস্তুতি ডান। এখন দেখো কি বলছে, আমরা একটু পড়ি। একক মালিকানায় পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল। তার মানে কি, ব্যবসায় যে জিনিসটা আমরা এখন যে ব্যবসা দেখি, বড় বড় ব্যবসায়, এখানে কর্পোরেটের, তারপরে অংশীদারি ব্যবসায়, সবকিছুর মূলে সবার আগে যে ব্যবসা দিয়ে ব্যবসায়ের কার্যক্রম শুরু হয়েছিল সেটা এক মালিকানা ব্যবসায়। এজন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন বলা হয়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন কোনটি, এক মালিকানা ব্যবসায়ী। মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন, যেটা বলেছি, পরিচালনা করে এবং উক্ত ব্যবসায় অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজে বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসায় বলে। তার মানে এক মালিকানা ব্যবসায়ী কোনটা, যেখানে একজন মালিক সে সকল মূলধন জোগাড় করতেছে, তারপরে কি করতেছে,
ব্যবসাটি একাই পরিচালনা করতেছে। এরপরে যদি কোনো লাভ বা ক্ষতি হয় সেটি কিন্তু সে একাই গ্রহণ করতেছে, যে লাভ হইলে সে একা নিচ্ছে এবং যদি কোনো ক্ষতি হয় সেটারও দায়ভার সে একাই বহন করতেছে। এখন তাহলে কি হচ্ছে, এক মালিকানা ব্যবসার গঠন অত্যন্ত সহজ। এটা আবার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এক মালিকানা ব্যবসার গঠন সহজ। কোন ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন অত্যন্ত সহজ এবং সাবলীল, এটা এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম। যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে অল্প অর্থ নিয়ে জাতীয় কারবার শুরু করতে পারেন, অধিক অর্থ বিনিয়োগ করতেও পারেন। দেখবা অনেক এক মালিকানা ব্যবসায় কিন্তু বড় হয় মাঝে মাঝে, যে সেই ব্যবসাটি কি হলো আস্তে আস্তে একটু বড় হইলো এবং সেখানে কিন্তু মালিক একজনই থাকে, কিন্তু যখন খুব বড় হয়ে যাবে তখন একজন মালিকের পক্ষে কন্ট্রোল করাটা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আইনের চোখে এক মালিকানা ব্যবসার গঠন ও পরিচালনায় তেমন কোনো বাধ্যবাধকতা নাই। এই এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে এই একটা মাত্র ব্যবসায় যেখানে আইন তেমন কোনো হস্তক্ষেপ করে না। কারণ দেখবা একটা হকার যে ঘাড়ে করে জিনিসপত্র নিয়ে বিক্রি করে, সেও এক মালিকানা ব্যবসায়ের একজন মালিক। তারপরে যে বাদাম বিক্রি করে সেও এক ধরনের এক মালিকানা ব্যবসায়ের মালিক। তো এই ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে দেখবা আইনি জটিলতা নাই। মানে তুমি যে কোনো প্রকার সার্টিফিকেট ছাড়াই বা কোনো নিবন্ধন ছাড়াই যখন তখন যেখানে সেখানে তুমি এই ধরনের ব্যবসাটা গড়ে তুলতে পারবা। এই জন্য এই ধরনের ব্যবসাকে কি বলা হয়, যে খুব এদের গঠনটা অত্যন্ত সহজ। দেখো হাট বাজারে গ্রামে ছোটখাটো যে ব্যবসাগুলো শুরু করে, এখন তুমি ধরো পৌর এলাকার ভিতরে আমাদের বাংলাদেশে যে তোমার গঠনটা আছে, তোমার বিভাগ, তারপরে হচ্ছে জেলা, উপজেলা, উপজেলার আন্ডারে অনেকগুলো ইউনিয়ন থাকে, আর উপজেলার মেইন যে শহরটা সেটা হচ্ছে পৌরসভা, পৌরসভার ভিতরে অনেকগুলো ওয়ার্ড থাকে। এরপরে হচ্ছে তোমার পাশাপাশি উপজেলার আন্ডারে অনেকগুলো কি থাকে, গ্রাম থাকে, ইউনিয়ন থাকে। তো এই তুমি যদি পৌরসভার ভিতরে থাকো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে কি করতে হবে, পৌরসভা থেকে তোমার ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে একটু বেটার, মানে একটু বড়, হালকা বড় ধরনের যে এক মালিকানা ব্যবসা আছে সেই ক্ষেত্রে তুমি কি করবা, তোমার পৌরসভা থেকে তুমি ট্রেড লাইসেন্স সংগ্রহ করবা। ঠিক আছে। এছাড়া তেমন কোনো এখানে জটিলতা নাই। এরপরে আমরা আসি আরেকটা মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে, ইউরোপ এবং আমেরিকার প্রায় 80% যে দোকান আছে, 80% যে ব্যবসা আছে সেটা এক মালিকানার। উন্নত বিশ্বের দিকেও তুমি তাকাও, সেখানেও কিন্তু কি হয়েছে, যে যত ব্যবসা আছে সেটাকে আমরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করলে 80%ই হচ্ছে এক মালিকানা ব্যবসায়। ঠিক আছে। এই যে নিচে উদাহরণ দিয়েছে, মুদি দোকান, চায়ের দোকান, এগুলো সব কি এক মালিকানা ব্যবসায়। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তোমরা এক মালিকানা ব্যবসার মোটামুটি একটা ধারণা পেয়েছো না? মোটামুটি যদি এক মালিকানা ব্যবসাটা কি, এখানে কিভাবে ব্যবসাটি শুরু হয় এবং কিভাবে পরিচালিত হয়, যদি বুঝে থাকো একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, গাজী আরাফাত রহমান সিয়াম, তুমি রিডিং পড়ো, ভুলে যাও। তোমার জন্য, শুধু তোমার জন্য না, শুধু তোমার জন্য না, সবার জন্যই। দেখো ভাইয়া, পড়ো কিন্তু ভুলে যাও। এটা খুব সাধারণ একটা বিষয়, পড়বা ভুলবা। এই ক্ষেত্রে সবচেয়ে তুমি যদি 1 নম্বর সাজেশন চাও সেটা হচ্ছে পড়বা ভুলবা, আবার পড়বা আবার ভুলবা, আবার পড়বা আবার ভুলবা, তারপর আবার পড়বা, দেখবা মনে থাকবে। এখন এইটা অনেক সময় সময়ের সংক্ষিপ্ততার কারণে হয়ে ওঠে না। সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে, আমি একটু আগে এখানে কিভাবে পড়াইতেছিলাম, দেখবা যে ইম্পর্টেন্ট জায়গাগুলো কি করে দিচ্ছিলাম, মার্ক করে দিচ্ছিলাম এভাবে। তুমি কি করবা, তুমি যখন বইটা পড়বে, তুমি এইভাবে, তোমার মনে হবে যে এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তখন তুমি ওটা কি করবা, মার্ক করে রাখবা কালার পেন দিয়ে। এবং তোমার যদি মনে হয় যে এখান থেকে একটা নোট নেওয়া দরকার, তুমি কি করবা,
নোট করে ফেলবা, ঠিক আছে? বা তুমি কি করবা, কালার পেন দিয়ে মার্ক করে রাখবা। এবং এই দুইটা তুমি যখন করবা, এর পরের বার তুমি যখন পড়তে যাবা ভাইয়া, এই পার্টগুলো আগে কভার করে নিবা। দেন তুমি বইটা আরেকবার রিডিং যখন পড়বা, দেখবা সবকিছু তোমার কাছে ক্লিয়ার এবং সব তোমার মনে আছে। জাস্ট এইভাবে পড়বা, দেখবা যে সবকিছু মনে আছে। নোট করবা এবং কালার পেন দিয়ে তুমি মার্ক করে রাখবা, তোমার ইম্পর্টেন্ট যেগুলো তোমার চোখে মনে হয় সেগুলো তুমি মার্ক করে রাখবা। পাশাপাশি আমরা কিন্তু তোমাদের জন্য কাজকে আরো সহজ করে দিয়েছি। যেমন আজকে বললাম যে তুমি যদি আমাদের সাথে থাকো, দেখবা ইনশাল্লাহ তোমার যে কোনো পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে। আমরা কি করেছি, এই যে আজকের স্লাইডটা আমি বলেছি, আজকের অধ্যায়ের শুধু জাস্ট স্লাইডটা, আমি স্লাইডে সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে দিয়েছি। তোমরা স্লাইডটা পড়বা, 12-13 পৃষ্ঠার একটা স্লাইড, এরকমই স্লাইড হবে, জাস্ট 12-13টা। পড়তে কয় মিনিট সময় লাগবে? আধা ঘন্টা সময় লাগবে না। এরপরে আমাদের যে শীট তোমাদেরকে দিব, শীটে কিছু এমসিকিউ থাকবে, তারপরে জ্ঞানমূলক থাকবে, অনুধাবনমূলক থাকবে এবং সৃজনশীল প্রশ্নও দেওয়া থাকবে। ওইগুলো তুমি যদি প্র্যাকটিস করো, এই অধ্যায়ের উপরে তোমার প্রস্তুতি একদম সম্পূর্ণ হয়ে যাবে, একদম 100% হয়ে যাবে, ঠিক আছে? আমরা আমাদের এই যে বিজনেস স্টাডিজ শিওর শর্ট কোর্স, এটা কিন্তু আমাদের চলমান রয়েছে। আমাদের যারা ভর্তি হয়েছে আমাদের কোর্সে, আলহামদুলিল্লাহ অনেকেই ভর্তি হয়েছে এবং তাদেরকে নিয়ে কিন্তু আমরা নিয়মিত ক্লাস করতেছি। মাঝে মাঝে আমরা আমাদের বাকি স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে আমাদের এই পেইড ব্যাচে নাই, তাদের জন্য মাঝে মাঝে আমরা একটু সুযোগ করে দেই। তারা কিন্তু আমাদের এই যে, আমরা মাঝে মাঝে আমাদের যে এডুকেটমের মেইন পেজ আছে সেখান থেকে কিন্তু আমরা ক্লাস নেই, যাতে তোমরা বুঝতে পারো যে অন্য যারা ভর্তি হয়েছে তারা কি ধরনের সার্ভিস পাচ্ছে আমাদের থেকে। ইনশাল্লাহ তোমরা এখন দ্রুত তোমাদের হচ্ছে ভর্তি কার্যক্রম যেটা আছে, তোমরা চাইলে ভর্তি হইতে পারো। এবং সামনে কিন্তু আমরা আমাদের যে বিগ যে অফার সেটা নিয়ে আসতেছি। আমরা আমাদের যে অ্যাডমিশন তোমাদের জন্য, জাস্ট তোমরা পরের বার যখন অ্যাডমিশন দিবে, আমরা তোমাদের জন্য কিন্তু খুব জোরে সোরে কিন্তু তোমাদের জন্য আমরা আমাদের প্রস্তুতি গোছাচ্ছি এবং আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য জাস্ট এইচএসসি 24 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু আমাদের যে এই এইচএসসি 24 ব্যাচ তোমরা যারা আছো, আমাদের এই বিজনেস স্টাডিজের যে আমরা ইনস্ট্রাক্টররা আছি, তারা তোমাদের জন্য কোর্স কিন্তু লঞ্চ করতে চলেছি। জাস্ট তোমরা বুঝতে পারতেছো না ভাই যে এই বিজনেস স্টাডিজের যে আমরা অ্যাডমিশনের কোর্সটি লঞ্চ করব, এখানে তোমরা এই এডুকেটমেন্ট থেকেই কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক, বাংলা ইংরেজি এবং আইসিটি, এটা আইসিটি তোমাদের হচ্ছে অ্যাডমিশনে লাগবে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। এবং আইসিটিটা কিন্তু তোমাদের ওই যে কি বলে জিএসটি গুচ্ছ, সে গুচ্ছ চিন্তা ভাই পরে। লক্ষ্য সবসময় ওপরে রাখবা, 1 নম্বরে লক্ষ্য রাখবা। লক্ষ্য যদি 1 নম্বরে রাখো ভাই, কোনো কারণে স্লিপ করলেও 2 গিয়ে আটকাবে। কিন্তু লক্ষ্য যদি 3-4-এ রাখো ভাই, তাহলে কিন্তু 5-6 গিয়ে আটকাবে। তাই আমি বলবো তোমাদের লক্ষ্য সবসময় 1 নম্বরে রাখবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য প্রথম কোর্সটি লঞ্চ করব এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কারণ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সি ইউনিটের জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেখানে পড়াশোনা করতেছি। আমার ডিপার্টমেন্ট কিন্তু ফাইন্যান্স, এবং তোমাদের যারা ক্লাস নিবে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই র্যাঙ্ক করেছে। তোমাদের আরব ভাই কিন্তু 7ম হয়েছে। তো এরকম যারা র্যাঙ্ক করেছে, কিভাবে পড়বে বা তোমাদের হচ্ছে প্রস্তুতি কিভাবে গোছাবে, সেটা কিন্তু এই যারা ভালো রেজাল্ট করেছে তাদের থেকে কিন্তু গাইডলাইন নিবে, এবং তারাই কিন্তু মানে পড়ে ভালো করে তারপরে হচ্ছে র্যাঙ্ক করেছে। তো তাদের গাইডলাইন নিয়ে যখন তোমরাও পড়াশোনা করবা, দেখবা তাদের মতো ভালো করবে। ইনফ্যাক্ট দেখবা মাঝে মাঝে তোমরা তাদের থেকেও ভালো কিছু করতে পারো। এটাই হয় সবসময়। শিক্ষকরা কিন্তু যে পর্যায়ে যায় এবং তাদের যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু শিক্ষককেও মাঝে মাঝে ছাড়িয়ে যায়, ঠিক আছে? তো তোমাদের জন্য দোয়া থাকবে, এবং ইনশাল্লাহ আমরা সামনে খুব দ্রুতই এই অ্যাডমিশনের জন্য কিন্তু কোর্স নিয়ে চলে আসব। আমাদের সাথে থাকো, এবং যারা আমাদের কোর্স অলরেডি কিনেছো তারা তো আমাদের সার্ভিস দেখতেছো। তোমাদের জন্য অফার থাকবে, এবং বাইরে যারা আছো সবার জন্যই কিন্তু অফার থাকবে। আমাদের এই যে বিজনেস স্টাডিজের যে অ্যাডমিশন সিজনে যে কোর্সটি হবে, আমরা সেটার জন্য তোমাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। যাক, ও কথা বাদ, আমরা আমাদের পড়ায় ফিরে আসি। এবার দেখো, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য আমরা কিভাবে বুঝবো যে কোনটি এক মালিকানা ব্যবসায়। এটা আমরা পড়েছি যে এই ধরনের ব্যবসার গঠনটা অনেক সহজ এবং সরল।
যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে এই ধরনের ব্যবসাটি গ্রহণ করতে পারে, এবং এখানে কোনো ধরনের কি নাই, আইন ও নিয়মের বাধ্যবাধকতা কিন্তু এখানে নাই। আইন বা নিয়মের কোনো বাধ্যবাধকতা কিন্তু এখানে নাই। ঠিক আছে, ওকে। এই যে প্রথম বৈশিষ্ট্যটা, প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটাই কিন্তু এইটা। সেটা কি? এই যে এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম। খ নাম্বার প্রশ্ন 100%। এই যে 100% লিখে দিয়েছি ভাইয়া। খ নম্বর প্রশ্নে এই প্রশ্নটি আসবে। এই যে এই তোমাদের যে সৃজনশীল গুলো আসবে তার যে কোনো একটার খ নম্বরে এই প্রশ্নটি আসবে 100%। 2 মার্ক কিন্তু বলে দিলাম তোমাদেরকে ভাই, যে এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম এটি বলতে কি বোঝায়। দেখো, এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম বলতে কি বোঝাচ্ছে? এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম বলতে বিনিয়োগকৃত মূলধনের বাইরেও মালিকের দায়কে বোঝায়। তার মানে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে ধরো 1 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করেছো, এই 1 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করেছো। এখন তুমি ভাই বলতে পারবে না যে আমার যদি লস হয় আমি এই 1 লক্ষ টাকায় লস করব, এর বেশি আমার লস হবে না। এইটা কিন্তু এক মালিকানা ব্যবসায় সম্ভব না। তোমার ব্যবসায় যদি ধরো কোনো কারণে তোমার হচ্ছে 5 লক্ষ টাকা লস এর সম্মুখীন হয়, এই বাকি 4 লক্ষ টাকা কিন্তু তোমার ভাই ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে এনে তারপরে লোনটা পরিশোধ করতে হবে, বা তোমাদের যে দায়টা আছে সেটা পরিশোধ করতে হবে। তো এই এক মালিকানা ব্যবসার দায় অসীম বলতে এটাকেই বোঝানো হচ্ছে যে তুমি ব্যবসায় যতটুকু ইনভেস্ট করবা তার পাশাপাশি তোমার ব্যক্তিগত যে সম্পদ আছে সেটা থেকেও কিন্তু দায়ের সৃষ্টি হবে। দেখো, এইবার খ নম্বরে তো এতটুকু লিখলে হবে না ভাইয়া, খ নম্বরে ঠিক কতটুকু লিখবে পুরোটা আমরা এখানে লিখে দিয়েছি। দেখো, এক মালিকানা কারবারের কোনো পৃথক সত্তা নাই, যে সত্তাটি আমরা দেখব কোম্পানির ক্ষেত্রে আছে। আমরা যখন কোম্পানি ব্যবসা নিয়ে পড়ব, কোম্পানির কিন্তু পৃথক ব্যক্তি সত্তা থাকবে, এটা কিন্তু এক মালিকানা ব্যবসায় নাই। মালিকের সত্তাই এখানে মুখ্য। সকল লাভ এবং সুযোগ সুবিধা যেমন মালিক একাই ভোগ করে, তেমনি সকল দায়, যে দায় দায়িত্ব সেটা তাকে একাই বহন করতে হবে, এবং এইরূপ দায় ব্যবসায়ের দায় কারোর সাথে বন্টনের কোনো সুযোগ নাই। কারণ মালিক কিন্তু একজন, একটা ব্যবসায় মালিক একজন, ভাই বন্টন করবে কার সাথে? কার সাথে ভাগ করবে? যদি অংশীদারি ব্যবসা হইতো 5 জন অংশীদারের মধ্যে মানে সমান ভাগে ভাগ হয়ে যাইতো। 100 টাকা যদি তোমার এই তোমার ক্ষতি হইতো, প্রত্যেকের আন্ডারে পড়তো 20 টাকা করে, 5 জন যদি থাকে। কিন্তু একজন যদি মালিক থাকে 100 টাকাই তার ভাই বহন করতে হবে, এখানে কোনো সুযোগ নাই। ঠিক আছে, আইন অনুযায়ী সকল দায় একাই মালিককেই বহন করতে হবে। এরূপ ব্যবসায়ের দায়ের জন্য তার ব্যক্তিগত সম্পত্তিও দায়বদ্ধ থাকে। তাই এরূপ ব্যবসায়ীকে কি বলা হয়? যে এরূপ ব্যবসায়ের দায়টি কি হয়ে থাকে? অসীম হয়ে থাকে। ভাইয়া, এটা খ নম্বরের প্রশ্ন। ঠিক যেভাবে লিখেছি, টিচার তোমাকে এই একটা পার্ট, এই যে পার্টটা, এই পার্টটা দেখে তোমাকে 1 দিবে, এবং এই নিচের পার্টটা দেখে 1 দিবে, 2 এর ভিতরে তুমি 2 পেয়ে যাবা। যখন খ নম্বরের প্রশ্নের উত্তর লিখবা ঠিক এইভাবেই লিখবা। আমরা জাস্ট তোমাদেরকে পড়িয়ে যাব এমন না, তোমরা কিভাবে অ্যান্সার করবে সেটাও কিন্তু আমরা তোমাদেরকে বিশ্লেষণ করে দেখিয়ে দিব। পরীক্ষার খাতায় তোমরা কিভাবে অ্যান্সার করলে টিচারের কাছে সেটি গ্রহণযোগ্য হবে। 1 লাইনে একটা উত্তর লিখবা, একটু স্পেস দিবা, এরপরে আর একটু এলাবোরেট করবা। ঠিক আছে, এইভাবে লিখলে 2 এ 2। এবং আমি কিন্তু বলেই দিয়েছি এই প্রশ্নে কিন্তু তোমার হচ্ছে পড়ে মানে তোমাদের এইচএসসি তে এই প্রশ্নটা কিন্তু থাকবেই। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার কিনা জানাও, এক মালিকানা ব্যবসায়ের দায় অসীম কিনা, অসীমের এই যে প্রশ্নটা এটা ক্লিয়ার কিনা। এটা কিন্তু 2 মার্কে তোমাদের কনফার্ম হয়ে যাবে এইচএসসি তে। তো সেক্ষেত্রে তোমরা একটু জাস্ট আমাকে জানাও যে বুঝছো কিনা। আচ্ছা, গাজী আরাফাত রহমান সিয়াম, ভাইয়া আমি পড়ার আগে টার্গেট করি আজকে এতটুকু শেষ করব, কিন্তু প্রতিদিনই কিছু না কিছু বাকি থাকে।
এই অল্প বাকি থাকা পড়া একসাথে হয়ে অনেক পড়া হয়ে যায়। আপনারা কিভাবে কলেজ প্রাইভেট পড়ে নিজেদের পড়া শেষ করেন? প্লিজ ভাই টিপস দেন, ঈদের পর পরীক্ষা আছে, আমি ভালো রেজাল্ট করতে চাই। আচ্ছা, তুমি মানুষ ভাই, তুমি হচ্ছে রোবট না, ঠিক আছে? তুমি মানুষ ভাই, তোমার পক্ষে শেষ করা সম্ভব হবে না, এটাই তো ভাই মানে সত্য কথা। তুমি 100% টার্গেট করবা, ধরো তোমার 85% কমপ্লিট হবে পড়া, 100% টার্গেট করবা, 85% কমপ্লিট হবে। ভাই তোমার হচ্ছে A+ পাইতে কত পার্সেন্ট লাগে? 80% লাগে, 80% লাগে। তো তুমি টার্গেট করবা 100% এবং চেষ্টা করবা অ্যাটলিস্ট 85 থেকে 90% কভার করার। বাকি 10% ভাই তোমার দ্বারা কভার হবে না। যে কোনো পরীক্ষায় দেখবা যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু 100% কখনো পায় না মার্ক, ঠিক আছে? তো তুমি 100% টার্গেট করে যখন 85 থেকে 90% পড়া কভার করতে পারবা, তখন এই যে তোমার রেজাল্টটা 80 থেকে 85 এর মধ্যে থাকবে এবং তোমার কিন্তু A+ চলে আসবে। এবং কেউ কখনো ভাই 100% মার্ক পায় না, এবং তার কখনোই কারোর প্রস্তুতি 100% গোছালো থাকে না, ঠিক আছে? কিছু না কিছু গ্যাপ থাকেই। তো সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। তুমি চেষ্টা করবে 100% করার। যদি 85 থেকে 90% পড়া কমপ্লিট হয়, বাকি 10% প্রতিদিন 10% করে বাকি থাকতেছে, ধরো তুমি সপ্তাহে একদিন আলাদা টাইম রাখবা। ধরো শুক্রবার, শুক্রবার তুমি টাইম রাখলা যে এই যে 10% করে জমেছে, এই পড়াটা আমি ওই দিন কভার করব, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা এই তোমাদের যে বাকি পড়াটা এটা কিন্তু কভার করে নিতে পারবে, ঠিক আছে? ওকে ভাই, বুঝছো? যে বলেছিলা যে প্রস্তুতি কিভাবে গোছাবে, সবসময় কনফিডেন্ট থাকবে। তুমি যতটুকু প্রস্তুতি নিচ্ছ ভাই, তোমার এই প্রস্তুতির উপরে তুমি 100% কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ, আমি যতটুকু পড়েছি, যতটুকু আমি চেষ্টা করেছি, 100% মনোযোগ দিয়ে চেষ্টা করেছি। তো এই ভিতর থেকে যদি কোনো প্রশ্ন আসে, একটা আমার মিস যাবে না। এর বাইরে থেকে যদি আসে আমি চেষ্টা করব, করার পরে যদি না পারি সেটা আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু তোমার যদি 85 থেকে 90% প্রস্তুতি একদম খুব সুন্দরভাবে গোছানো থাকে, যে যে প্রশ্নে আসুক না কেন আমি এর ভিতর থেকে পারবো, তাহলে তুমি ভাই 80% 85% মার্ক এমনিই পাবে, এবং 80 থেকে 85 পাইলেই তোমার A+ চলে আসবে। এবং তুমি ভার্সিটি পরীক্ষার কথাও যদি চিন্তা করো ভাই, তুমি যদি 80 থেকে 85% মার্ক পাও যে কোনো ভার্সিটি পরীক্ষায়, তোমার মেরিট কিন্তু 100 থেকে 200-র ভিতরে থাকবে। প্রথম 1 থেকে 200-র ভিতরে কিন্তু তোমার মেরিট থাকবে, তুমি যদি ভার্সিটি পরীক্ষায়ও 80 থেকে 85%-এর মধ্যে মার্ক পাও, ঠিক আছে ভাইয়া? যে প্রশ্ন করেছিলা, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওয়েলকাম। এরপরে আমরা আমাদের পরবর্তী যে এইগুলো আছে আমরা একটু পড়ে যাই, বৈশিষ্ট্যগুলো। এ জাতীয় ব্যবসায় মূলধন মালিক নিজেই মূলধন সরবরাহ করে। সেক্ষেত্রে মালিক কি করতে পারে? কোথাও থেকে ঋণ নিতে পারে, বা নিজের যে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে কিন্তু ধার করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? ঝুঁকি যেটি আছে মালিক একাই বহন করে, এবং ঝুঁকি যে অনিশ্চয়তা সেটা তাকে হচ্ছে একাই বহন করতে হয়, কারণ এখানে তার কোনো পার্টনার নাই, এটি বুঝিয়েছি। হ্যাঁ, অবশ্য মালিক স্বয়ং ব্যবস্থাপনার নীতি ও পদ্ধতি নির্ধারণ করে, অনেক ক্ষেত্রে ব্যবসা পরিচালনার দায়িত্ব কর্মীদের উপর ছেড়ে দেয়। দেখো, একটা বিষয় আছে, কিন্তু কর্মী যারা আছে তারা কিন্তু মাঝে মাঝে এই ব্যবসা পরিচালনার দায়িত্ব নিতে পারে, ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারে। তার মানে এই নয় যে তারা ব্যবসার মালিক হয়ে গিয়েছে, তারা ব্যবসাটা হয়তো পরিচালনা করতে পারে। এই পরিচালনার কারণে তারা হয়তো ধরো একটু বেতন বেশি পাইতে পারে, তাদেরকে পরিচালনার দায়িত্ব দিতে পারে, কিন্তু তার মানে ভাই এই নয় যে তারা ব্যবসার মালিক হয়ে গেছে। ভাই মালিক হইতে পারবে না, মালিক একজনই থাকবে। এই ব্যবসার ক্ষেত্রে কি সিদ্ধান্ত গ্রহণে কাউকে ডাকতে হয় না। মালিকের যদি মনে হয় এখন ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত, মালিক তখনই ব্যবসা বন্ধ করে দেয়। আবার মালিকের যদি মনে হয় এখন আরেকটু মূলধন ইনভেস্ট করা দরকার, সে কিন্তু করতে পারে। কারো কাছে তার জবাবদিহি করতে হয় না, এবং তার কাছে যেটা ভালো মনে হয় সে যখন তখন সিদ্ধান্ত নিতে পারে, একাই সে বস। এখানে হচ্ছে মালিক একাই কি বস, এক মালিকানা ব্যবসায়। এখানে কোনো নির্দিষ্ট হিসাব তৈরির বাধ্যবাধকতা নাই। কারণ কি?
ব্যবসা পরিচালনা কে করছে? মালিক। ব্যবসায় লাভ ক্ষতি কে দেখতেছে? মালিক। তো সেক্ষেত্রে ভাই অন্য কারো কাছে তো জবাবদিহি করার কোনো দরকার নেই। আর অন্য কারো কাছে জবাবদিহি কখন করতে হইলে তখন কি করতে হয়? হিসাব তৈরি করতে হয়। কারণ অ্যাকাউন্টিং এ দেখবা যে আর্থিক অবস্থার বিবরণী থেকে শুরু করে তারপরে তোমার আয় বিবরণী, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো কেন তৈরি করা হয়? ব্যবসায় যে আর যে ব্যক্তিগুলো আছে বা তোমার হচ্ছে আয়কর যখন প্রদান করবে তখন এই জিনিসগুলো কিন্তু দেখে যারা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ বা ব্যবসার অন্যান্য মালিক যারা আছে, তারা কিন্তু এইগুলো খতিয়ে দেখে। এই জন্য হিসাব তৈরি করতে হয়। কিন্তু যখন মালিক একজন হবে ভাই, তখন এই ধরনের হিসাব রাখার তেমন কোনো দরকার নাই। এজন্য একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব করা হয়। দেখবা আমরা অ্যাকাউন্টিং যখন তোমরা পড়বা তখন তোমাদের আরব ভাইয়া দেখাবে যে অন্যান্য যে হিসাবগুলো আছে সেগুলো দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়। এই এক মালিকানা ব্যবসায় যেটা আছে সেখানে তুমি একতরফা দাখিলা মানে লেনদেন করতেছো, একটাই তোমার হচ্ছে কি হচ্ছে, একটাই পক্ষ কাজ করতেছে। কিন্তু তোমরা যখন হিসাব বিজ্ঞান করো যে কি লিখো, নগদে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দুইটা হিসাব না, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই ধরনের আমরা কি এটাকে দুই তরফা দাখিলা পদ্ধতি হিসেবে চিনি। কিন্তু তুমি যখন এক মালিকানা ব্যবসা করবা তখন এক্ষেত্রে এই ধরনের কোনো জিনিস অ্যাপ্লাই করা সুযোগ হবে না। কর্তৃত্ব মালিক একাই বহন করে, যেটা বললাম যে সে তার কর্মী যারা আছে তাদের উপরে একচ্ছত্র সে কি করতে পারে? প্রভাব বিস্তার করতে পারে। এক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। মানে মালিক যেহেতু একজনই, সেক্ষেত্রে মালিক যখন অন্যান্য কারোর সাথে ডিল করবে, যেমন তোমার ক্রেতা, তারপরে তার যে সরবরাহকারী আছে, কর্মচারী আছে, তোমার হচ্ছে পণ্য বা হচ্ছে ম্যাটেরিয়াল যারা সরবরাহ করে তাদের সাথে মালিক যেহেতু একা, সেই মালিককেই কিন্তু ওদের সাথে কমিউনিকেট করতে হয়। যদি ব্যবসা প্রতিষ্ঠানটি বড় হইতো সেক্ষেত্রে যাদেরকে ওই দায়িত্ব দেওয়া হচ্ছে তারা কমিউনিকেট করতো। কিন্তু ব্যবসা যেহেতু ছোট, মালিককেই এই ধরনের যে যোগাযোগ আছে, ক্রেতা বা সরবরাহকারী বা কর্মচারী, তাদের সাথে মালিককেই যোগাযোগ সংরক্ষণ করতে হয়। ঠিক আছে? এই যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, পৃথক ব্যক্তি সত্তা নাই। যেমন এটি কোম্পানিতে আছে, তুমি যখন কোম্পানি প্রতিষ্ঠান চালাবা সেখানে কিন্তু পৃথক ব্যক্তি সত্তা রয়েছে। কিন্তু তুমি যখন এক মালিকানা ব্যবসা পরিচালনা করবে তখন সেক্ষেত্রে কোনো পৃথক ব্যক্তি সত্তা নাই। ক্লিয়ার ভাইয়া এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য? ওকে। এই যে স্থায়িত্ব, এটা ইম্পর্টেন্ট। মালিকের ইচ্ছার উপরে নির্ভর করবে। ব্যবসা প্রতিষ্ঠান কতদিন চলবে? একদিন চলবে, 1 বছর চলবে, 10 বছর চলবে, 20 বছর চলবে? এটা হচ্ছে ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভর করতেছে। মালিক যে সে যদি ইচ্ছা করে এখনই ব্যবসা বন্ধ করে দিতে পারে, এবং সে যদি ইচ্ছা করে 20 বছরও ব্যবসাটি চালাইতে পারে। ঠিক আছে ভাইয়া? এইগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়ারা। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানাও যে বৈশিষ্ট্য বুঝতে পেরেছো কিনা। ওকে ভাইয়া, তানভীর বুঝতে পেরেছো? জি ভাইয়া। আব্দুল্লাহ নাইম ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তোমরা হচ্ছে আমার সাথে থাকবে, যখন তোমাদেরকে পড়াবো তখন তোমরা যদি আমার সাথে থাকো দেখবা এঙ্গেজমেন্ট যেটা আছে, এই এঙ্গেজমেন্টটা যদি ভালো থাকে তোমাদের সাথে আমার, তাহলে কি হবে? তোমরাও জিনিসগুলো বুঝতে পারবে, আমার জন্য কি হবে? তোমাদেরকে বোঝানোটা সহজ হবে। এবং তোমরা কিন্তু হেজিটেট ফিল করবে না যখন তোমাদের মনে কোনো প্রশ্ন আসে। তোমরা কিন্তু কোনো প্রকার হেজিটেট ফিল করবে না যে ভাইয়াকে কি প্রশ্ন করব নাকি করব না। যখন তোমাদের সাথে আমার কমিউনিকেশনটা ভালো হবে তখন তোমরা যখন তখন তোমাদের যে প্রশ্নগুলো আছে আমাকে আস্ক করতে পারবে। ঠিক আছে? এবং তোমাদের যে সমস্যাটি আছে সেটা সমাধান করতে পারবে। ওকে, অনামিকাশীল ক্লিয়ার ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন এই এক মালিকানা ব্যবসা যেটা, এটা যত দিন যাচ্ছে তত এটার গুরুত্ব বাড়তেছে। কারণ এখন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ক্রমবর্ধমান হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এর কিন্তু কিছু গুরুত্ব আছে। আমরা এবার গুরুত্বগুলো দেখব। জাস্ট তোমরা জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখবা, তাহলে কি হবে? তোমরা যখন অ্যান্সার করবে ঘ নম্বর প্রশ্নে, বিশেষ করে খ নম্বর প্রশ্নে কিন্তু
এটা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, এটা কিন্তু গ নম্বর প্রশ্নে আসে, কিন্তু ঘ নম্বর প্রশ্নে কোন ধরনের উত্তর চাই, সেটি হচ্ছে তুমি এটি যে এক মালিকানা ব্যবসায় এটা তুমি কিভাবে বুঝেছো। তো সেক্ষেত্রে তুমি যখন বিশ্লেষণ করবে এই বৈশিষ্ট্যগুলো মানে যে গুরুত্বগুলো এগুলো কিন্তু দরকার হবে। যেমন সহজ গঠন, যেটা বললাম এক মালিকানা ব্যবসায় কোনো জটিলতা নাই, কোনো আইন অনুক কোনো ব্যবস্থা ছাড়াই তুমি যখন তখন যেখানে সেখানে গড়ে তুলতে পারবা, এই জন্য বলা হয় এটির কি গঠন সহজ। এরপরে কি আছে, ঝুঁকি কম। এক মালিকানা ব্যবসায় দায় কিন্তু অসীম, যে যতটুকু দায়ের সৃষ্টি হবে এটা তোমাকে একাই বহন করতে হবে, সেটা 1,00,000 টাকা 2,00,000 টাকা 5,00,000 টাকা যাই হোক। কিন্তু বলতেছে ঝুঁকি কম, কিভাবে? দায় অসীম হলে ঝুঁকি তো বেশি হওয়ার কথা। এইখানে কিন্তু কনফিউশনটা। তুমি ব্যবসা প্রতিষ্ঠানটা যখন চালাবে, একজন মালিক যদি হয় তার পক্ষে সর্বোচ্চ ধরো 10,00,000 টাকা 20,00,000 টাকার একটা ব্যবসা করা সম্ভব, তাই না? তো তার ক্ষেত্রে যখন দায়ের মানে ঝুঁকির সৃষ্টি হবে 10,00,000 টাকা 20,00,000 টাকা বা এর ডবল 40-50 লাখ টাকার ভিতরে কি হবে, ঝুঁকির সম্ভাবনা তৈরি হবে। কিন্তু যখন একটা বড় প্রতিষ্ঠান একটা কোম্পানি চালাবে তখন কোটি কোটি টাকা, ভাই কোটি কোটি টাকার কিছু হবে, ঝুঁকি সৃষ্টি হবে। এই জন্য বলতেছে যে দায় হয়তো অসীম, দায় অসীম বলতে কি বোঝায়, যে যতটুকু ইনভেস্ট করেছো তার বাইরেও দায় সৃষ্টি হবে, এতটুকুই। এবং ঝুঁকি কম বলতে কিন্তু ওইটাই, মানে দায় অসীম বলতে যতটুকু ইনভেস্ট করেছো তার চেয়ে বেশি তোমার দায়ের সৃষ্টি হবে। কিন্তু ঝুঁকি কেন কম, কারণ তুমি ইনভেস্টই তো ভাই কম করতেছো, এই জন্য তোমার ঝুঁকিটি কম। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? এই পার্টটা একটু ক্রিটিক্যাল, এই পার্টটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও, যে কম ঝুঁকি কিন্তু দায় অসীম, এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা জানাও। এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, যে ঝুঁকি কম এবং দায় অসীম বিষয়টি আহ মানে কেমন ভাবে তোমরা বুঝেছো। ঠিক আছে ভাই, ক্লিয়ার? ওকে নাইম, ক্লিয়ার? ওকে, এরপরে যাই, মূলধনের স্বল্পতা। এই ধরনের ব্যবসায় যেটা আমি এক্ষুনি বলতেছিলাম, যে যেহেতু এক মালিকানা ব্যবসায় মালিক একজন, মূলধন কিন্তু কম লাগবে। এরপরে দেখো সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। তুমি যখন এক মালিকানা ব্যবসা চালাবা তখন কি হবে, তোমার নিজস্ব একটা সঞ্চয় থাকবে, তুমি একজন ব্যক্তি হিসেবে তোমার একটা সঞ্চয় থাকবে, পাশাপাশি তোমার যে পরিবারের লোকজন আছে তাদের কাছে কিন্তু কিছু টাকা থাকবে। তো এখান থেকে কি হবে, সঞ্চয়ের সৃষ্টি হবে। এবং তুমি যখন একটা এক মালিকানা ব্যবসা তৈরি করবা তখন সেই সঞ্চিত যে টাকাটা আছে সেটা তোমার ইনভেস্টে কাজে লাগবে। ঠিক আছে ভাই? ওকে, এরপরে কি, জীবনযাত্রার মান উন্নয়ন। তুমি যখন একটা বিজনেস খুলবে তখন কি হবে, তোমার আর্নিংস এর একটা সোর্স তৈরি হবে। আর্নিংস এর যখন সোর্স তৈরি হবে, তুমি যখন তোমার যে খাওয়া দাওয়ার যে মানটা এটা একটু আরেকটু বাড়াবা, তারপর তোমার পরিবারের লোকজন যারা আছে তাদের খাওয়া দাওয়ার মানটা আরেকটু বাড়বে। হয়তো তুমি আগে মাছে তুমি সপ্তাহে হচ্ছে একবার 1 থেকে 2 বার মাছ এবং 1 থেকে 2 বার মাংস খাইতে, তোমার যখন আর্নিংস বাড়বে তুমি কিন্তু এই পরিমাণটা একটু বাড়ায় দিতে পারবে, বা তোমার হচ্ছে যে একটু ভালো ভালো যে পোশাকটা আছে এটা কিন্তু তুমি ক্রয় করতে পারবে। তো এইভাবেই যখন তুমি একটা এক মালিকানা ব্যবসা গড়ে তুলবা, তোমার আর্নিংস বাড়বে, পাশাপাশি তোমার কিভাবে বাড়বে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এরপরে কি বলছে, অনুন্নত অর্থনৈতিক অবস্থা যেটা আছে বাংলাদেশের ক্ষেত্রে, অর্থনীতি আস্তে আস্তে কি হচ্ছে, গ্রো করতেছে। কিন্তু যখন তোমার হচ্ছে তুমি একটা বিজনেস প্রতিষ্ঠান গড়ে তুলবে এক মালিকানা ব্যবসা, যে যেখানে আছে সেখানে যদি একটা ব্যবসা গড়ে তোলে সেখানে কিন্তু ক্যাশ ফ্লোটা বৃদ্ধি পাবে। যখন ক্যাশ ফ্লো বৃদ্ধি পাবে, ক্যাশ ফ্লো বলতে টাকার যে আদান প্রদানটা যখন বৃদ্ধি পাবে, একটা দেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে। এরপরে কি, ব্যাপক সেবা প্রদান। তুমি যখন এক মালিকানা ব্যবসা গড়ে তুলবা অনেক সময় দেখবা যে বিভিন্ন জায়গায় বড় বড় 2-1টা দোকান আছে, এছাড়া ওইখানে আর মানে প্রয়োজনীয় সামগ্রীর কোনো দোকান নাই। মানে 1-2টা দোকান আছে, সব যা পাওয়া যায় ওই 1-2টা দোকানে পাওয়া যায়, আর কোথাও কিছু পাওয়া যায় না। তুমি যখন ব্যক্তি উদ্যোগে একটা এক মালিকানা ব্যবসা গড়ে তুলবা গ্রামের এক কোনায়, তখন কি হবে, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ওই মানে সুযোগ পাবে, ক্রয় করার সুযোগ পাবে। 5 কিলো 10 কিলো দূরে গিয়ে ক্রয় করাচ্ছে, তার নিজের কাছেই কিন্তু একটা ক্রয় করার সুযোগ পাবে নিজের বাড়ির পাশে। সেক্ষেত্রে ব্যাপক সেবা প্রদান। তুমি যখন একটা এক মালিকানা ব্যবসা গড়ে তুলবা অবশ্যই কিছু কর্মী নিয়োগ করবা, তাহলে কি হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি তোমার নিজেরও কিন্তু মানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। সম্পদের সুষম বন্টন, যে একটা সম্পদ যদি তুমি ফেলায় রাখো
খুব বেশি কাজে দিবে না, কিন্তু সেই সম্পদ থেকে তুমি যখন ইনভেস্ট করবা তখন সেটা থেকে কি হবে, তোমার অর্থ আসবে। ঠিক আছে। জাতীয় আয় ও সম্পদ বৃদ্ধি, যখন ব্যক্তি পর্যায়ে তোমার আয় বাড়বে, তুমি তো ভাই দেশের ভিতরে আছো, তাহলে কি যখন দেশের আয় কাউন্ট করা হবে তখন তোমার আয়টাও কাউন্ট করে দেশের আয়টা কিন্তু আস্তে আস্তে বাড়বে, মানে তোমার আয় যখন বাড়বে তখন দেশের আয়ও বাড়বে, এইভাবেই জিনিসটা সৃষ্টি হয়। এরপরে আসি আমরা এক মালিকানা ব্যবসায় যেসব ক্ষেত্রে উপযোগী, মানে কোন কোন ক্ষেত্রে তুমি এক মালিকানা ব্যবসাটি মানে ইউজ করতে পারবে। মানে এক মালিকানা ব্যবসাটি এমন এমন ব্যবসার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে যে ক্ষেত্রে তুমি হচ্ছে এই যে স্বল্প পুঁজির বিনিয়োগ, যে ব্যবসায়ের ক্ষেত্রে তোমার পুঁজি বেশি লাগে না, সেই ধরনের ব্যবসায় এক মালিকানা ব্যবসায় হিসেবে তুমি প্রতিষ্ঠা করতে পারো। যেখানে পুঁজি বেশি লাগবে সেখানে তোমার অংশীদারি বা কোম্পানি ব্যবসায় সৃষ্টি করতে হইতে পারে। এরপরে কি আছে, এই যে স্বল্প পুঁজির ব্যবসা, দেখো একজন ব্যক্তি কি করতেছে, ওই যে একটা ঝুপড়ির মতন দোকান নিয়ে একটা কি কলা, চা, পানি ইত্যাদি বিক্রি করতেছে, তাহলে কি এখানে পুঁজি দেখো খুব কম, কলা অল্প কয়টা কলা, কিছু পানি, একটা চায়ের একটা কেটলি, এই নিয়ে একটা ভ্যান নিয়ে বসে গেছে, পুঁজি কিন্তু খুব কম। ঠিক আছে, এই ধরনের ব্যবসা তুমি যখন মানে করতে চাইবা তখন এক মালিকানাটাকেই প্রেফার করা উচিত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি পরিবর্তনশীল পণ্যদ্রব্য, পরিবর্তনশীল চাহিদার পণ্যদ্রব্য, যে ধরনের পণ্যদ্রব্যগুলোর চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হয়, যেমন পোশাক, মানুষ প্রতিনিয়ত আধুনিক বা নতুন ব্র্যান্ডের জিনিস খোঁজে। এই যে ঈদের সময় সবাই দেখবা মার্কেটে গিয়ে কি চাইবে, এই বছরের নতুন কি এসেছে, এই বছরের নতুন কি এসেছে, বা নতুন কি ব্র্যান্ড এসেছে, ব্র্যান্ডের নতুন টি শার্ট কি এসেছে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো তুমি চাইবে কিন্তু ঈদের সময় গিয়ে। ভাই আমিও কয়দিন পরে যাব, ঠিক আছে, গতকালকে একটা শু কিনলাম এবং সামনে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা কিন্তু গিয়ে কি করি যে এই প্রসাধনী সামগ্রী বা জুয়েলারি এক্ষেত্রে কি চাহিদাটা প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় তুমি যদি দিয়ে এই ধরনের ব্যবসা শুরু করো তাহলে কি হবে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবা। চাহিদা দ্রুত পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী মালিক দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। যদি কোম্পানি ব্যবসা হয় ওখানে অনেক ভাই ফর্মালিটিস আছে, ওই করতে করতে ব্যবসা দেখবে লস খেয়ে বসে আছে। ক্ষুদ্রায়তন ব্যবসায় অবশ্যই ব্যবসায় ক্ষুদ্র হইলে পুঁজি কম লাগবে, পুঁজি কম কোন ব্যবসার, এক মালিকানা ব্যবসার। পচনশীল পণ্য, এই যে বিশেষ করে ওই যে সবজি, আবারও সবজি চলে আসলো ভাইয়া, সবজির ব্যবসা কে জন্য করতেছিলা, তানভীর, তানভীর এই যে তোমার সবজির ব্যবসার কথা ভাই আবার চলে আসছে। এই ধরনের ব্যবসা তুমি যখন সবজির ব্যবসা করবা, এই ধরনের ব্যবসা কি, এই যে তোমার শাকসবজিগুলো এগুলো কি পচনশীল, দ্রুত পচনশীল, এই ধরনের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই যে এক মালিকানা ব্যবসাটাই কিন্তু তোমার হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। পেশাদারি ব্যবসায় এই যে ডাক্তার, তারপরে হচ্ছে উকিল, এ ভাই ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখবে ও কি হচ্ছে কারোর সাথে পরামর্শ করে লিখবে বা একটা বোর্ড গঠন করে তারপর প্রেসক্রিপশন লিখবে, ওটা বড় বড় ভাই চিকিৎসার ক্ষেত্রে হয়। নর্মালি ডাক্তাররা কি করে, একাই প্রেসক্রিপশন লিখে বা তোমার হচ্ছে যারা উকিল আছে একাই কিন্তু কেস লড়ে। ঠিক আছে, সেক্ষেত্রে পেশাদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এক মালিকানা ব্যবসা তুমি যদি গঠন করো সেটা তোমার জন্য উপযোগী হবে। এই যে আমাদের ডাক্তার সাহেব, যদিও তোমরা কমার্সে পড়ো, ডাক্তার হওয়ার তেমন কোনো সুযোগ নাই, যাই হোক ডাক্তারদের কিন্তু তোমরাই কন্ট্রোল করবা, ডাক্তার হোক, সায়েন্টিস্ট হোক, হ্যাঁ কন্ট্রোল কিন্তু তোমরাই করবা। ভাইয়া আজকে একটা কথা লিখে দিই, তোমরা জানো যে কি দেশ চালায় কারা ভাই, পলিটিশিয়ানরা না ভাই, দেশ পলিটিশিয়ানরাও চালায় না, ডাক্তাররাও চালায় না, বা তোমার হচ্ছে যারা ইঞ্জিনিয়ার আছে তারাও দেশ চালায় না, দেশ চালায় কিন্তু মূলত বিজনেসম্যানরা। আজকে একটা জিনিস লিখে নাও, বড় হলে বুঝবা যে দেশ কারা চালায়, দেশ চালায় হচ্ছে ব্যবসায়ীরা। আপাত দৃষ্টিতে তোমাদের মনে হইতে পারে ভাই দেশ তো প্রধানমন্ত্রী চালাচ্ছে, তারপরে হচ্ছে
বিভিন্ন হচ্ছে তোমার যারা মন্ত্রীরা আছে, তারপরে তোমার যারা আমলারা আছে তারা চালাচ্ছে। কিন্তু ভাই এই দেশের যারা হর্তাকর্তা আছে তাদের যে কোনো সিদ্ধান্তকে কিন্তু যখন তখন পরিবর্তন করে দিতে পারে এই ব্যবসায়ীরাই। ব্যবসায়ীরাই কিন্তু দেশটাকে পুরো কন্ট্রোল করে। কিভাবে? তারাই কিন্তু অর্থের যে সাপ্লাইটা, একটা দেশে অর্থের সাপ্লাই যদি ঠিক না থাকে, দেশ কিন্তু যতই খুব সুন্দরভাবে কন্ট্রোল করা হোক, দেশ চলবে না। তারপরে কি হবে? দেশে পণ্য দ্রব্যের যে আদান প্রদান, এটা কিন্তু এই ব্যবসায়ীদের মাধ্যমেই হয়। তারপরে দেশের হচ্ছে যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল বাণিজ্য, মানে তোমার হচ্ছে বাইরের দেশের সাথে আমরা যখন ট্রেড করব, এটাও কিন্তু ব্যবসায়ীদের হাতে। তো ব্যবসায়ীরা যদি বেঁকে বসে, দেশ দেখবা দেউলিয়া হয়ে যাবে, বা দেশ হচ্ছে তোমার মানে একটু কন্ট্রোল হারাবে। দেশের যারা হত্যাকর্তা আছে তারা কিন্তু কন্ট্রোল হারাবে। তো একটা কথা মনে রাখবা, দেশ সবসময় কারা চালায়? ব্যবসায়ীরা। এবং তোমরা কিন্তু ব্যবসা শিক্ষার স্টুডেন্ট, তো তোমরা কিন্তু সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে ভাইয়া, নিজেদেরকে দুর্বল মনে করবা না। ওকে, পণ্যের দাম দেখলে বোঝা যায় ভাইয়া। ওকে, হ্যাঁ, এটা আছে। এরপরে আমরা দেখি প্রত্যক্ষ সেবাদান। ওই যে সেলুনের কথা বলেছিলাম, আমরা যখন ক্লাস শুরু করেছি আমরা সেলুন নিয়ে কথা বলেছি, যে ক্ষেত্রে প্রত্যক্ষ সেবাদান মানে কি, সেবাদাতা এবং গ্রহীতা সামনাসামনি থাকে এবং সামনাসামনি থেকে কি করে? সেবা নেয়। সেক্ষেত্রে কি লন্ড্রি, সেলুন, এই ধরনের যে ব্যবসাগুলো আছে, এক্ষেত্রে তুমি কোনো পণ্য কিন্তু পাও না, তুমি জাস্ট একটা সেবা পাও। যখন চুল কাটাইতে যাও, তোমার কোনো পণ্য দেয়, আরো তোমার চুল কিন্তু কেটে রেখে দিয়ে দেয়, মানে কেটে রেখে বলে চুল ছাঁটাই করে দেয় আর কি। স্থানীয় সীমিত চাহিদা, তার মানে কি, যে ধরনের পণ্যের স্থানীয় সীমিত চাহিদা আছে, মানে ওই জায়গায়, মানে এটার বাইরের দিকে আর কোনো তেমন কোনো চাহিদা নাই, জাস্ট ওই কোনো একটা নির্দিষ্ট এলাকাতে চাহিদা আছে। এই ধরনের ব্যবসা যখন করবা, তখন এক মালিকানা ব্যবসাটা ফলো করবা। কৃষির পণ্য, কৃষিজ পণ্য, ধান, পাট, গম, এই ধরনের পণ্যের ক্ষেত্রেও তোমার হচ্ছে কি এক মালিকানা ব্যবসাটা উত্তম। ভোগ্য পণ্যের দোকান, যেমন এই যে তুমি যখন হচ্ছে একটা বিস্কিট খাইতে যাবা, তারপর একটা টোস্ট খাইতে যাবা, এটা কি ভোগ্য পণ্য না? তুমি ভোগ করতেছো। এই ধরনের ব্যবসাও কিন্তু এক মালিকানা ব্যবসায় দিয়ে গঠিত হয়। পরিবহন ও জ্বালানি ব্যবসায়, যখন দেখবা কারো একটা মানে তোমার হচ্ছে ট্রাক বা বাস, এটা দেখবা কোনো একটা নির্দিষ্ট মালিকের আন্ডারে থাকে, হয়তো তাদের মালিক সমিতি থাকে। মালিক সমিতি মানে কিন্তু এই নয় যে সেটা এক মালিকানা ব্যবসায় নয়, প্রত্যেকটা বাসের আলাদা আলাদা মালিক থাকে, কিন্তু মালিক সমিতি কি পুরা মালিকরা মিলে একটা সমিতি গঠন করে, এটা কিন্তু না। ঠিক আছে? তো পরিবহন বা জ্বালানি ব্যবসা যেটা আছে, ওই যে দেখবা বিভিন্ন জায়গায় স্টেশন, পেট্রোল স্টেশন স্থাপন করে, এক্ষেত্রেও কিন্তু মালিক মোটামুটি একজনই থাকে। এই যে এই যে পরিবহন, হয়তো এই ড্রাইভার চালাচ্ছে, পাশে হেল্পার আছে, কিন্তু এই পরিবহনটা নাম কি দেওয়া আছে? নাম দেখা যাচ্ছে না। ধরো তুমি হচ্ছে এমআর পরিবহন, এমআর পরিবহনের মালিক কিন্তু একজনই। ঠিক আছে? এরকম। প্রকাশনা ব্যবসায় যদি কোনো ধরনের কি থাকে, প্রকাশনা, বইপত্র বা এই ধরনের যদি ব্যবসা থাকে, সে ধরনের ব্যবসা কি এক মালিকানা ভিত্তিতে গড়ে তুলবা। ব্যক্তিগত নৈপুণ্য, যেমন তোমার হচ্ছে তুমি যদি কোনো চিত্রকার, বা তুমি হচ্ছে আলোকচিত্র, এই ধরনের যদি কোনো ব্যবসা তোমার যদি থাকে, সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসাটাই গ্রহণযোগ্য। কারণ কি, প্রতিভা আছে তোমার মধ্যে, তুমি হচ্ছে চিত্র আঁকবা, অন্য একজনকে পার্টনার করে তোমার লাভ আছে? তুমি হচ্ছে চিত্র আঁকতেছো, তার মানে কি সকল, মানে তোমার যে লাভ ক্ষতি, সেটার চাহিদা কিন্তু তোমারই আছে, কারণ তুমি ছবিটা আঁকতেছো। তো অন্য এক মালিক নিয়ে তুমি কি করবা, যে ছবি আঁকতে পারে না, যে কিছুই পারে না? তো এক্ষেত্রে এক মালিকানা ব্যবসা কিন্তু উত্তম। স্বাধীন জীবিকা, তুমি যখন জীবিকাটা, এই যে বললাম যে এক্ষেত্রে তুমি তোমার নিজের মালিক, তুমি তোমার কারো অন্যর মানে ইসের আন্ডারে তোমাকে থাকতে হবে না, তুমি যখন যা চাইবা সেটাই করতে পারবা তোমার বিজনেস নিয়ে। স্বল্প ঝুঁকির ব্যবসা, এটা তো আমরা হচ্ছে ঝুঁকি পড়ার সময় পড়েছি। ওকে, এখন দেখো, এখন বর্তমান যুগ কিন্তু হচ্ছে তোমার বৃহদায়তন ব্যবসার প্রতি প্রচুর ঝুঁকে গেছে। কিন্তু যতটাই বৃহদায়তন ব্যবসার প্রতি ঝুঁকুক না কেন, বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে এসআলএম গ্রুপ, এরকম বড় বড় তোমার হচ্ছে কর্পোরেট বিজনেস আছে, কিন্তু এইগুলোর পাশাপাশি কেন এখনো এক মালিকানা ব্যবসাটা এখনো টিকে আছে?
মানে খুব সুন্দরভাবে এখনো টিকে আছে, সেই কারণগুলো আমরা এখন দেখব। গঠন সুবিধা, এর সুবিধা মানে খুব দ্রুত গঠন করা যায়, তো এই জন্য এটা টিকে আছে, এটা আমরা পড়িয়েছি। বিশেষ ক্ষেত্রের সুবিধা, এই যে তুমি যখন এক মালিকানা ব্যবসা শুরু করবা তখন তোমার কিন্তু আইনি যে ঝামেলাটা, এখানে কিন্তু তুমি এখান থেকে মুক্ত থাকতেছো। তারপরে খুব বেশি তোমার ঝুঁকি থাকতেছে না, এই জন্য বিশেষ ধরনের যে সুবিধাটা এটা কিন্তু এক মালিকানা ব্যবসায় থাকে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ, এক মালিকানা ব্যবসা তুমি যখন তৈরি করবা তখন তুমি তোমার নিজের মতো করে ব্যবসাটা পরিচালনা করতে পারবা। এই জন্য এটা এখনো টিকে আছে। মানুষ সবসময় কি চায়? স্বাধীনতা চায়, নিজের মতো করে চলতে চায়। এই জন্য দেখবা মানুষ কারোর আন্ডারে থাকতে খুব কম পছন্দ করে, কারোর ডোমিনেশনে থাকতে পছন্দ করে না মানুষ। এই জন্য মানুষ সবসময় চায় যে সবকিছু তার নিজের কন্ট্রোলে থাকবে। এই জন্য এক মালিকানা ব্যবসাটা কিন্তু এখনো টিকে আছে। অবস্থান, এক মালিকানা ব্যবসাটা যে কোনো অবস্থানে তৈরি করা যায়, গ্রামে, তারপরে তোমার বাড়ির পাশে। এই জন্য এটা হচ্ছে খুব সুবিধাজনক, এই জন্য বৃহদায়তনের পাশাপাশি এটা কিন্তু এখনো টিকে আছে। স্বল্প ব্যয়, এ ধরনের ব্যবসা তুমি যখন প্রতিষ্ঠা করবা তোমার ব্যয় কিন্তু কম লাগবে। ওই যে আমরা একটা ছবি দেখিয়েছিলাম যে একটা ভ্যান, কিছু কলা, কিছু পানি, একটা চায়ের কেটলি নিয়ে বসে গিয়েছে। এখানে স্বল্প কিন্তু ব্যয় হচ্ছে, খুব বেশি টাকা কিন্তু লাগতেছে না। সীমিত উৎপাদন ও চাহিদা সম্পন্ন দ্রব্যের জন্য উপযোগী, যেটা কি খুব সীমিত চাহিদা। ঠিক আছে, এমন দেখবা কোনো কোনো স্থানে কি চাহিদা খুব কম, যেমন হচ্ছে তোমার উপজাতি যারা আছে তারা কিন্তু কি থাকে, ওই যে বাঁশের কোড়ল আছে না, কোড়ল, বাঁশের কোড়ল, এটা কিন্তু সবাই কিন্তু তেমন খায় না। কিন্তু দেখবা তুমি যখন সাজেকে যদি ঘুরতে যাও ভাই, সাজেকে ঘুরতে গেলে ওখানে কিন্তু তোমাকে খাবারে সবজি হিসেবে এই বাঁশের কোড়ল রান্না করে দিবে। তো এই ধরনের যে কোড়লের যে জিনিসটা, বাঁশের কোড়ল, এটা কিন্তু ওই একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সীমাবদ্ধ, ওইখানকার মানুষই কিন্তু এটা চাহিদা আছে, বাইরের তেমন কিন্তু কোনো চাহিদা নাই। বাইরের মানুষ হয়তো অকেশনালি মাঝে মধ্যে ওইখানে গিয়ে খায়, কিন্তু বাইরের যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু এটা চাহিদা তেমন নাই। ফার্মাসিউটিক্যালস প্রত্যক্ষ সেবা, কৃষিকাজ কি স্বাধীন ব্যবসা? হ্যাঁ, কৃষিকাজ অবশ্যই স্বাধীন ব্যবসা। কৃষিকাজ, ডাক্তার কি প্রত্যক্ষ সেবা? হ্যাঁ, ডাক্তার প্রত্যক্ষ সেবা, কিন্তু এখানে একটা কাজ আছে। তুমি যখন একটা অ্যাটর্নি ফার্ম দিবা, অ্যাটর্নি ফার্ম, এখানে কিন্তু অ্যাটর্নি ফার্ম, তখন কিন্তু দেখবা যে একজন উকিল না, কয়েকজন উকিল মিলে কিন্তু একটা অ্যাটর্নি ফার্ম দেয়। ঠিক আছে, উকিল বা হচ্ছে তোমার ওই যে যারা দেখবা সিএ করে, সিএ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা হয়, তারা মিলে কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে তোলে। এই ধরনের যখন প্রতিষ্ঠান গড়ে উঠবে তখন কিন্তু সেটা আবার অংশীদারি হয়ে যাবে। তো উকিল যদি একজন উকিল যদি একটা তোমার কাস্টমারকে নিয়ে ডিল করে, সেক্ষেত্রে সেটা কিন্তু প্রত্যক্ষ সেবা। ঠিক আছে, এটা আমরা ব্যবসায়ের অধ্যায়ে যখন পড়িয়েছিলাম, আমাদের এই তুমি যদি হচ্ছে আমাদের পেইড ব্যাচে থাকো তাহলে তোমার এই জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা। আমরা যখন ব্যবসার ধারণা পড়িয়েছিলাম তখন কিন্তু এটা আমরা পড়িয়েছিলাম, ব্যবসায় যখন ক্লাসিফিকেশনে প্রত্যক্ষ সেবা পড়িয়েছিলাম তখন জিনিসটা ছিল। স্বল্প ঝুঁকি, এটা আমরা পড়িয়েছি। চাহিদার নমনীয়তা, চাহিদার নমনীয়তা কি? চাহিদা যখন তখন পরিবর্তন হয়, সেই অনুযায়ী মালিকও তার ডিসিশন যখন তখন চেঞ্জ করে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আজকে মোটামুটি এক মালিকানা ব্যবসায় স্লাইডে যা পড়িয়েছি স্লাইডটা পড়বা, এর পাশাপাশি লেকচার শিট যেটা দিব সন্ধ্যায়, সেটা তোমরা খুব সুন্দর মতো প্র্যাকটিস করবা। সন্ধ্যা বা রাতে দিয়ে দিব হয়তো, এটা প্র্যাকটিস করবা। এক মালিকানা ব্যবসায়ের উপরে তোমাদের প্রস্তুতি একদম ডান। এবং আমরা একটু পরেই ইনশাল্লাহ এই যে নিয়ে আসবো, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। আমরা হচ্ছে এখনই এই যে আমাদের ব্যবসায় শিক্ষার, তারপর ব্যবসায় শিক্ষার যে রেজাল্ট দিল, তারপরে হচ্ছে তোমার কলা অনুষদের রেজাল্ট দিল, বিজ্ঞান অনুষদের রেজাল্ট দিল, সেই রেজাল্টটা নিয়ে আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের যে রেজাল্টটা আছে এটা নিয়ে হয়তো আমরা কিছু কথা হয়তো বলবো। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে ভাই, আর এবং আমরা কিন্তু তোমাদের জন্য খুব দ্রুত আমরা চাচ্ছি যে তোমরা যেন আগে থেকেই, মানে আমরা হয়তো শুরু করতে পারি, তোমাদের এইচএসসির আগে থেকেই কোর্সটা কিন্তু শুরু করতে পারি, বা এইচএসসি শেষ হবে এরকম সময় কিন্তু কোর্স শুরু করে দিতে পারি। আমাদের অ্যাডমিশনের এই যে এডুকাটমের বিজনেস স্টাডিজের যে আমরা ইনস্ট্রাক্টররা আছি, তারা কিন্তু এই যে তোমার বিজনেস স্টাডিজের সি ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা আছে
তার সম্পূর্ণ পূর্ণাঙ্গ আমরা কিন্তু গাইডলাইন নিয়ে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কিন্তু হাজির হব। ঠিক আছে ভাইয়া, আজকের মতো এখানেই, ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। টাটা।